বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন নীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। তবুও বহু ভুক্তভোগী জীবনের ঝুঁকি নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা জানিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিতভাবে সে কাহিনী তুলে ধরেছেন। গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা কিছু আটক কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে ভুক্তভোগীদের বক্তব্য শুনেছেন, যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত 15 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দের প্রজ্ঞাপনমূলে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠনের পর বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণের জন্য কাজ শুরু করে গত 26 সেপ্টেম্বর 2024 তারিখে জিআইসি কথিত আয়নাগর নামীয় বন্দিশালার স্থাপনা পরিদর্শন করা হয় এবং ওই তারিখেই অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত স্থান স্থাপনার কোনরূপ পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন না করার জন্য পত্র প্রদান করা হয়। অদ্যাবধি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য সারা দেশে মোট 16টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তথ্য প্রাপ্তির পরপরই তাৎক্ষণিকভাবেও অভিযান পরিচালনা করা হয়েছে। এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ধারা 10(a)(1) ও 2 অনুযায়ী কমিশনে দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য হতে গত 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ও 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে 3টি পত্রমূলে মোট 131টি অভিযোগের বিষয়ে আইন মোতাবেক এফআইআর বা জিডি রেকর্ড পূর্বক ভিকটিমদের সন্ধান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে। অত্র কমিশনে দাখিলকৃত অভিযোগসমূহ বিশ্লেষণে দেখা যায় যে গুমের শিকার ভিকটিমের সম্ভাব্য 4 পরিণতি হয়। 1, তাকে হত্যা করা হয়, বা 2, তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বা 3, তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। অথবা 4, ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1, নিখোঁজ হওয়ার সময়ে তাদের নিকটাত্মীয়ের দায়ের করা সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা, গুম থাকা অবস্থায় সংবাদ প্রতিবেদনের মতো সমসাময়িক প্রমাণ রয়েছে। শুধুমাত্র এই 253 জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন, বাকিরা হননি, কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে জিডি নেওয়া হতো না। 2, গুম অবস্থা থেকে ফেরতের সময় তাদের সন্ত্রাসবিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো একটি সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের হেফাজতে আছে। 3, এই ভিকটিমরা জীবিত আছেন, তাই তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন, যেখানে তাদের অনেকের একে অপরের সঙ্গে দেখাও হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ এই 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে
3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। অতএব আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেজ আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন। এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয়। এমনকি হাতে গোনা কিছু অবাধ্য কর্মকর্তার বিচ্ছিন্ন অপরাধও হতে পারে না। এই অভিজ্ঞতার সাদৃশ্যতা একটি সাংগঠনিক ও পদ্ধতিগত কাঠামোর অস্তিত্ব নির্দেশ করে। এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। আমাদের এই 253 জনের নমুনাটি 1 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত। এদের বয়স, পেশা ও নিখোঁজ থাকার সময়কাল সবই ভিন্ন হলেও তাদের অভিজ্ঞতাগুলো আশ্চর্যজনক প্যাটার্নে মিলে যায়। অধিকাংশই সে সময়কার বিরোধী দলগুলোর বা ভিন্ন মতের সমর্থক ছিলেন এবং তাদের অনেকেরই রাজনৈতিক সম্পর্ক নিয়েই প্রশ্ন করা হয়েছে। এমনকি অল্প কিছু ক্ষেত্রে তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দলীয় কুন্দল বা প্রতিদ্বন্দ্বিতার কারণে গুম করা হয়েছে। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ার শিকার। পদ্ধতিগত নির্যাতন, সন্ত্রাসী হিসাবে প্রচার, একই ধরনের আইন অনুযায়ী অভিযোগ দায়ের এবং একই ধরনের ভাষায় বর্ণনা। বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে। ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযান 2-1 অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘন এর ঘটনা ঘটে গেছে, বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমনযন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ডাল হিসাবে ব্যবহার করেছে। এছাড়া আমাদের প্রতিবেদনে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা দেখিয়েছি যে মামলার সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে নিরপেক্ষতা নয়, বরং রাজনৈতিক ও পারফরম্যান্স ইন্ডিকেটর ভিত্তিক বিবেচনা কাজ করেছে। এছাড়াও আমাদের কাছে দাখিলকৃত 81% অভিযোগ জীবিত ভিকটিমদের হলেও 19% অভিযোগ ফেরত না আসা ভিকটিমদের। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। চলমান অনুসন্ধানের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফিরে না আসা ভিকটিমদের আরও অনেকের বিষয়ে কমিশনের কাজের অগ্রগতি রয়েছে, কিন্তু এক একজন ভিকটিমের বিষয়ে অনুসন্ধান সম্পন্ন করার আগে এ বিষয়ে এ মুহূর্তে তথ্য প্রকাশের কোনো সুযোগ নেই। ফিরে না আসা ভিকটিমদের বিষয়ে অপরাধী এবং গুমের অপরাধ সংগঠনের স্থানসহ নানাবিধ বিষয়ে তথ্যের ঘাটতি বা পুরানো কল লিস্ট না পাওয়া সহ নানা রকম বিলম্ব গঠিত প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও কমিশন আন্তরিকতার সাথে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন সুনির্দিষ্টভাবে 2টি সুপারিশ করেছে। প্রথমত, সন্ত্রাসবিরোধী মামলার অপব্যবহারের বিষয়ে অবগত হয়ে সেগুলো ন্যায় বিচারের মানদণ্ড বিবেচনায় নিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, এবং দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে আলোচনার প্রেক্ষিতে মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে
বর্তমান কাউন্টার টেররিজম মেথড ত্রুটিপূর্ণ বিদায় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো উপযুক্ত কাউন্টার টেররিজম মেথড বের করা। সন্ত্রাসবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাহিরে নয়। 2016 সালের হোলি আর্টিজানে হামলার মতো ঘটনা এর প্রমাণ। তবে এই হুমকি মোকাবেলায় রাষ্ট্রের সততা, মানবাধিকার প্রতিশ্রুতি এবং আইনসম্মত প্রক্রিয়ায় অটল থাকা জরুরি। সরকার সন্ত্রাসবিরোধী প্রচারণাকে যখন রাজনৈতিক বিরোধীদের দমনের ডাল হিসাবে ব্যবহার করে, তখন তা আইনের শাসন, প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। ধন্যবাদ আনতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি ও সদস্যবৃন্দ। হ্যাঁ বলেন। আমাদের স্টেটমেন্টটা ভেরি কম্প্রিহেন্সিভ। আচ্ছা, আমার নাম মোর্শেদ হাসিব, আমি চ্যানেল 24 কাজ করি। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা যে প্রেজেন্টেশনটা আজকে দিলেন সেখানে ভারতের নাম এসছে, অর্থাৎ ভারতের একটি অংশ, ভারত রাষ্ট্র সরকারের একটি অংশ আওয়ামী লীগের সাথে খুব প্ল্যান্ড এবং সিস্টেমেটিক্যালি ইনভলভ ছিল ঘুমের বিষয়ে। সেইখানে যারা অপরাধী তাদেরকে আপনারা কিভাবে বিচারের আওতায় আনবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে কারিগরি দলটি গতকালকে বাংলাদেশ ছেড়েছে, তারা আপনাদের সাথে বৈঠক করেছে। তারা খুব স্ট্রিক্টলি বলেছে যে গুমের বিষয়ে বাংলাদেশ অনেক কাজ করছে, যেটা প্রশংসনীয়। তারা 2012 সালে আসতে চেয়েছিল, 2025 সালে তারা আসতে পেরেছে, সেজন্য অন্তর্বর্তী সরকার এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু যারা গুমের সাথে জড়িত এমন অনেক ব্যক্তি প্রশাসনের বিভিন্ন জায়গায় কর্মরত আছে, ফলে ভুক্তভোগীরা মন খুলে কথা বলতে পারছে না, যেটা আপনাদের যে অনুসন্ধান সেটিকে নানাভাবে ব্যাহত করবে বলে তারা মনে করে। এই বিষয়ে আপনারা কি করবেন? প্রথমত আপনার যেটা বললেন, ইন্ডিয়াতে যারা ইন্ডিয়ার সাথে আপনার বাংলাদেশের যে আপনার ল এনফোর্সিং এজেন্সিজ বা ইন্টেলিজেন্স এজেন্সিজ যারা জড়িত, ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না। কারণ হলো কি, এটা তো আমাদের জুরিসডিকশনের বাহিরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক, বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। ওই দেশে তো আমরা করতে পারবো না, দ্যাট ইজ ক্লিয়ার। আর হলো আপনার বললেন যে যারা এখনও বিভিন্ন পজিশনস অফ অথরিটিতে আছে, এসব ব্যাপারে সরকার দেখবে, এটা সরকারের ব্যাপার, তাই না? আমাদের দেখার কিছু নাই। আমাদের দেখার হলো আমাদের যে ম্যান্ডেট আছে, টার্মস অফ রেফারেন্স আছে, সে অনুযায়ী আমরা কাজ করব। ওইগুলো তো আমার দেখার বিষয় না। আর কারা আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনও পজিশনস অফ অথরিটিতে আছে, বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কী করবে বা কী করবে না সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার না। দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। কথা বুঝছেন? নেক্সট। স্যার, আমার নাম মনির, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। মনির প্রশ্ন হচ্ছে, আপনারা তো একটা তদন্ত কমিশন, এক সেকেন্ড, আমরা যেটা রিপোর্ট দিল গভর্নমেন্টে, এটাই চ্যানেলে ভারতের সাথে সেই চ্যানেল। স্যার, আপনারা একটা তদন্ত কমিশন, আপনারা সরাসরি বিচার করেন না, আপনারা সরাসরি আইনের আওতায় আনারও কেউ না। সুতরাং এখানে কারা জড়িত আপনারা তাদের নাম প্রকাশ করছেন না কেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে বাহিনীর কথা বলেছেন, রিপোর্টেও এসেছে, সেসব বাহিনীর ঊর্ধ্বতনরা, বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতনরা এখনো একজন ব্যতীত কেউই এখন পর্যন্ত আমাদের সাদা চোখে দিতে দেখি কেউই গ্রেফতার হয় না, আইনের আওতায় আসেনি। সুতরাং আপনারা তাদের নাম প্রকাশ করছেন না কেন? যতটুকু বলা যায় আমাদেরকে একটু বলা যায় যে কারা কারা এখানে দায়ী আসলে, এবং কোন কোন বাহিনী থেকে। আচ্ছা শুনেন, আপনারা তো জানেন যে আপনার ফার্স্ট ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি আমরা আপনার গত বছরের আপনার 14ই ডিসেম্বর, তাই তো? এবং আমরা সেকেন্ড ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি এই বছরের 4 জুন, তাই না? আমরা আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কী জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আপনি চান যে ওদের জীবনটা আপনার এন্ডেঞ্জার্ড হোক, ভিকটিমসরা? এমনি তো তারা ট্রমেটাইজড, তাই না? কোনটা? না 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 না,
স্যার আমি একটু অ্যাড করছি, আমি আমিনুল নয়াদিগঞ্জ থেকে আসছি। ভাই যেটা বলছেন পারফেক্টলি একজনের সাথে কিছু জোড়াতে যাচ্ছে। আমি বেশ কিছু নিউজ করছি ভিকটিম নিয়ে, প্রায় 15-20টা। আমার নিউজে প্রত্যেকটা কিন্তু নাম দেওয়া হয়েছে যে কারা নিয়েছে, কারা কি কোন অফিসার নিয়েছে। এর মধ্যে কিছু আছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, কিছু আছে র্যাবের বর্তমান কর্মকর্তা যারা এখনো আছে, এবং ওই ভিকটিমদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন নামে বেনামে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে। We don't want to endanger the lives of the victims and the members of the affected families. আপনাদের যদি এটা দায়িত্ব না থাকে তাহলে আপনি কাদের উপর দিয়ে যাচ্ছেন এই ভিকটিমদের? শুনেন কারণ এই সরকার থাকবে কি থাকবে না, বা এই সরকার পরবর্তীতে তখন তারা কোন জায়গায়? শুনেন আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কগনিজেন্স নেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার সিকিউরিটি এনশিওর করবে, কথা বুঝছেন? শুধু দায়িত্ব হলো এখন ওনাদের। আমাদের সাথে তো আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই, সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. Clear? স্যার আমি অ্যাড করতে পারি? আপনাদের কাছে অলরেডি চ্যাপ্টারগুলো রিলিজ হওয়ার কথা, প্রেসমিং জানিয়েছে যে করেছে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7 এই দুটোতে কিন্তু অভিযুক্তদের নাম সহ আছে কেস রিলেটেড করে। আজকে আমরা চ্যাপ্টার 6 রিলিজ করব, সেখানে আরো নাম পাবেন। সো একজন যে নাম রিলিজ করছি না বড় বড় কর্মকর্তাদের ব্যাপারটা সত্যি না, আপনারা ছাপানোগুলো আমরা তো রিলিজ করে দিয়েছি। আমি একটু যোগ করে নেই এটার সাথে। প্রথম হচ্ছে, আপনারা যদি গত 10 মাস খেয়াল করেন, আমাদের জন্মের পর থেকে এ পর্যন্ত যে কটা রিপোর্ট আমরা দিয়েছি, এবং তার প্রেক্ষিতে বেশ কিছু, কিন্তু শুধু একজন নয়, একজন আপনারা দেখছেন হেফাজতে আছে। এখনও আপনি খেয়াল করে দেখেন যে সন্দিগ্ধ অনেকের বিদেশ যাত্রায় স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যেই মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। এটার প্রাথমিক অনেকগুলো কাজ কিন্তু আমরা করেছি। আবারও স্যারের সাথে একটা জিনিস একমত হয়ে বলছি যে আসলে ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা কয়েকজনের নাম প্রকাশ করেছি, তবুও আমরা কয়েকজনের নাম দেখছেন আপনারা, শেয়ার হয়েছে উইথ দ্য মিডিয়া। স্যার আমার নাম জাইমা, আমি ডেইলি স্টারে কাজ করি। স্যার আপনারা অনেকগুলো নাম প্রকাশ করেছেন, বিশেষ করে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন সেই নামগুলো আপনারা প্রকাশ করেছেন স্যার। এবং আপনাদের রিপোর্টে উঠে এসেছে যে মেজর জেনারেল আকবর, যিনি ছিলেন ডিজিএফআই ডিজি 2013 সালে, ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। আর্মি হেডকোয়ার্টার্স থেকে আপনাদেরকে জানিয়েছে হি ইজ অ্যাবসকন্ডিং, অ্যান্ড ইন মে অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে জানুয়ারিতে, মেতে উনি আপনাদের সামান্সে এসে উনি আপনাদের সাথে দেখা করেছেন। ডিসেম্বরে সামান্সে এসেছিল, জানুয়ারিতে অ্যারেস্ট ওয়ারেন্ট পেয়েছে, মেতে আমরা লিখিতভাবে পেয়েছি হি ইজ অ্যাবসকন্ডিং। Okay, all right. So, but he met you? Yes. And, but the army is saying that he's absconding. He met us before the arrest warrant. But he met us, General Akbar met the members of this commission prior to issuance of warrants of arrest, right? Amar travel ban ছিল, passport revoked ছিল, হ্যাঁ passport revoked ছিল, this was known, and passport বাতিল করা হয়েছে এবং আপনার travel ban ছিল। তারপরেও এখন বলতেছে যে his whereabouts are not known. এবং this information, the arrest warrants were about to be issued, was known across the board. Every party had been informed. তারপরেও নাই হয়ে গেল। আমার একটা প্রশ্ন ছিল, আমি কাজী শামীম হাসান, ডেইলি সানে কাজ করি। ডেইলি সানে আপনার বলছেন যে বহু অপরাধী তাদের শুভাকাঙ্ক্ষীরা এখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে, ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায়, তো তাদেরকে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা এবং তাদের ব্যাপারে কিভাবে অগ্রসর হবেন? এটা তো আমরা অগ্রসর হতে পারবো না। আমাদের বললো আমরা তো উই শ্যাল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ দ্য রেফারেন্স, তাই তো আমাদের টিওআর আছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করবো।
আমরা এটা বলছি, এটা আমরা বাই দ্য ওয়ে বলছি আমরা সেই হ্যাঁ তো হ্যাঁ এটা বাই দ্য ওয়ে। কিন্তু তারা যদি শনাক্ত না করে যান আপনারা, এটা কি পরবর্তীতে সমস্যা তৈরি করবে? তারা যেহেতু এখনো ক্ষমতা কেন্দ্র না শুনেন, শনাক্ত তো করে রিলিজও করে দিচ্ছে ইনফরমেশন। চ্যাপ্টার 2 যারা ক্ষমতা কেন্দ্রে আছে, স্টিল ক্ষমতা কেন্দ্রে আছে যারা, তারা একদম সার্ভিং অফিসার সহ পাবলিশ করা আছে, আপনাদের কাছে দেয়া আছে এগুলো। স্যার আমি তানজিল রহমান ইউনিট কর্তৃপক্ষ। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে 25 মার্চে আপনারা যে 3টা পত্রমূলে 131 জনের তাদেরকে সন্ধানের জন্য উদ্ধারের জন্য আইডিপি বরাবর প্রেরণ করেছেন, কতজনের তথ্য এখন পর্যন্ত পেয়েছেন বা কাউকে কি আসলে উদ্ধার করা গিয়েছে কিনা? আরেকটা প্রশ্ন একটু সাপ্লিমেন্টারি অ্যাড করি, সেটা হচ্ছে 16টা গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে, কাদের কতটা, কোন বাহিনীর কতটা, এটা যদি একটু বলেন। প্রথম হচ্ছে আমরা এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে আইজি বরাবর চিঠি দিয়েছি এবং আমরা অপেক্ষায় আছি তাদের জবাবের। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা জিনিস এসছে, কিন্তু আমাদের পক্ষে রিলিজ করা সম্ভব না। আমি একটা জিনিস বারবার বলার অনুরোধ করছি আপনাদের, সেটা হচ্ছে যে একটা এইরকম একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানের কাজ চলমান অবস্থায় কতটুক রিলিজ করা যায় বা কতটুক যায় না, আমি নিশ্চিত যে আমার সহকর্মী যারা আপনারা আছেন, যাদের সাথে আমরা দীর্ঘদিন এর চেয়েও কঠিন কঠিন কাজ একসাথে করেছি, যে কতটা সম্ভব আপনারা বিবেচনা করে থাকেন। আমি মাহমুদ হাসান একটু জানতে চাই যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্যার এখন পর্যন্ত নিখোঁজ কাউকে আপনারা তার সন্ধান পেয়ে বা সে ফিরে এসছে কিনা আপনাদের মাধ্যমে সেটা জানতে চাই। জাতিসংঘের তদন্ত দল ছিল এবং তারা বলেছে যে তারা প্রযুক্তিগত সহায়তা দিতে চায় এবং তারা বিভিন্ন বাংলাদেশ। আচ্ছা শুনেন একটু, হ্যাঁ শুনেন উত্তর শুনেন, ভালো খেয়াল করেন আপনারা, এটা কিছু আইনের ব্যাপার আছে। আমাদের যে আপনার ফৌজদারি কার্যবিধি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার, যেটা আমাদের দেশে বলবৎ, সেখানে আপনার দুইটা কনসেপ্ট আছে, একটা হলো ইনকোয়ারি আর একটা হলো ইনভেস্টিগেশন। আমাদের হলো কমিশন অফ ইনকোয়ারি, আমরা কোনো ইনভেস্টিগেশন করতেছি না, তদন্ত করতেছি না, আমরা অনুসন্ধান করতেছি। এবং তদন্ত করার দায়িত্ব হলো আপনার আইসিটি যেটা আছে, আমাদের আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম আছে, তাদের দায়িত্ব হলো তদন্ত করা বা ইনভেস্টিগেশন করা, করে তারা হয় চার্জশিট দিবে নতুবা ফাইনাল রিপোর্ট দিবে, যা দেয় ওরা বলতেছে ইনভেস্টিগেশন রিপোর্ট, আইনি আছে আইসিটিতে। হ্যাঁ এটা পুলিশের দায়িত্ব, কথা বুঝছেন, ইনভেস্টিগেটিং টিমের দায়িত্ব। আরও জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার সার্চ ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ ইনকোয়ারি। আরও জিনিস আপনার মনে রাখতে হবে যে সার্চ by its search is more in depth than an inquiry. In other words apnar a search is deeper in nature and magnitude than an inquiry. কত খেয়াল করছেন, ভালো করে খেয়াল করেন, দেখেন মিসরিপোর্টিং যেন না হয়। সার্চ এবং ইনকোয়ারি হলো দুইটা আলাদা কনসেপ্টস আইনে, কোড অফ ক্রিমিনাল প্রসিজারে। হ্যাঁ, এবং সার্চ হলো পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ ইনকোয়ারি। দিস কমিশন ইজ নাইদার অ্যান ইনভেস্টিগেটিং কমিশন নর এ প্রসিকিউটিং এজেন্সি, কথাগুলো খেয়াল করেন। এবং সার্চ ইজ ডিপার ইন নেচার অ্যান্ড ম্যাগনিটিউড দেন ইনকোয়ারি। ক্লিয়ার হয়েছে? ব্যাস। সবশেষ একটা বিষয় যে অবশ্যই এটা আপনাদের কাজ না, এটা আইসিটি দেখছে, তদন্ত এবং বিচার। তো তারা দুইটা বিষয়ই দেখছে, গণহত্যার গুম বিষয়। গুম বিষয়ে এখন পর্যন্ত আইসিটিতে বা হচ্ছে বিচার আটক, এইটা নিয়ে আপনারা স্যাটিসফাইড কিনা বা কোনো সাজেশন আছে কিনা? না, ওইটা তো যারা বিচার করবে, যারা আপনার দায়ের করবেন, না এটা তো দায়ের করতে হবে। তো এবার তো 4-5টা হয়েছে নাকি এরকম, 4-5টা গুম সংক্রান্ত ব্যাপারে আইসিটিতে মামলা হয়েছে 4-5টা, যতদূর আমরা জানি। কিন্তু ওরা তো দোজ 4 or 5 কেসেস আর স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। এটা শেষ হলে, তদন্ত শেষ হলে ওরা ইনভেস্টিগেশন রিপোর্ট দিবে, বুঝছেন, টু দ্য আইসিটি। তারপর সেখানে যদি কগনিজেন্স নেয়, ট্রায়ালের দিকে যায়, হবে। জাতিসংঘের প্রযুক্তিগত সহযোগিতা দিবেন কিনা সেটা? ওটা কিসের ব্যাপারে? গতকালকে জাতিসংঘ বলেছে যে তারা প্রযুক্তিগত সহায়তা করবে। না, আমরা তো the local office of the UNO has already provided us with some technical support. They have already provided us with 4 fact finders. They are working relentlessly in this commission. কাজ করে যাচ্ছে তো ওরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, আমাদের কমিশনকে দিচ্ছে, লোকাল ইউএন অফিস। স্যার, সার্চের ব্যাপারে আমি আরেকটু ক্ল্যারিফাই করি।
যেটা বলা হচ্ছে যে আপনারা দেখেছেন হয়তো মিডিয়াতেও আসছে যে হু ইজ সার্চিং ফর দি মিসিং পারসনস, এইটা একটা প্রশ্ন আসছে এবং এইটা ভিকটিম পরিবারের পক্ষ থেকে এই প্রশ্নগুলো এসছে যে যাদের স্বজনরা এখনো ফেরত আসে নাই তাদের ব্যাপারে কমিশন কি কাজ করছে। কমিশন এই সার্চের প্রক্রিয়ায় 4টা ধরনের কাজ করছে। এক নম্বরটা হচ্ছে যেটা অলরেডি বলা হয়েছে যে পুলিশের কাছে কিছু তো আমরা পাঠিয়েছি 131টা কেস যাদের স্বজনরা এখনো ফেরত আসে নাই, সেটা পুলিশকে তদন্ত করার জন্য, তদন্ত শুধু না তাদেরকে খুঁজে বের করার ব্যাপারেও আমরা বলেছি সুনির্দিষ্টভাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেরা যেটা বিভিন্ন জায়গায় আমরা তথ্যের ভিত্তিতে ইন্সপেকশনে যাচ্ছি, যে গোপন বন্দিশালাগুলোর সন্ধান আমরা পেয়েছি সেখানে আমরা সার্চ করেছি এবং এটা কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি এবং আমাদের এই কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আমরা এটা করব। 3 নম্বর হচ্ছে আমরা ভারতীয় কারাগারে কতজন বাংলাদেশি বন্দী আছে সেটার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছি এবং একটা আংশিক অংশ আমরা পেয়েছি এবং সেখানে যে নামগুলো এসছে কারা কারা বন্দী সেটা আমাদের লিস্টের সাথে মিলিয়ে দেখেছি যে সেখানে আছে কিনা। চতুর্থ হচ্ছে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা। এই জায়গা থেকে পুলিশের কাছ থেকে একটা খুবই ছোট লিস্ট পেয়েছি এবং বিজিবির কাছ থেকে পেয়েছি এবং সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি আছে কিনা। পুলিশের কাছ থেকে যেটা পেয়েছি সেটার মধ্যে আমাদের যে ডকুমেন্টেড কেসগুলো আছে গুমের তার মধ্যে কোনো নাম পাইনি। বিজিবিরটা পেয়েছি, বিজিবিরটা এখনো আমাদের এই চলমান আছে, এটা যাচাই বাছাই করা। সো এই 4টা প্রক্রিয়ায় কিন্তু আমাদের সার্চ অপারেশন কিন্তু অব্যাহত আছে, এমন না যে আমরা সার্চ করছি না। কবে যেটা স্যার বলেছেন যে এটা ইনডেপথ পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপার, সেটা পুলিশ কিন্তু করবে এবং আইসিটির যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তারা এটা কাজ করবে। হ্যাঁ, সত্ত্বেও আমরা আমাদের মতো করতেছি। জেলে থাকা লিস্টের সাথে লিস্টের সাথে এখনো মিলে নেই, কারণ তারা একেবারে শেষ 2023-24 এটা পাঠিয়েছে, এর আগের গুলো পাঠায়নি। সো এটা আমরা আবার চেয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবার চিঠি দিয়েছি। জানেন যে সরকারি ব্যাপার, দুই দেশের ব্যাপারে এটা কালক্ষেপণ হয় এবং এটা লেন্দি একটা প্রসেস। তাদের কাছ থেকে যদি পূর্ণাঙ্গ তালিকা পাই তখন আমাদের সুবিধা হবে যে পুরো লিস্টটা আমরা চেক করে দেখতে পাবো যে 2009 থেকে 2024-এ 5ই আগস্ট পর্যন্ত যারা গুমের ভিকটিম তাদের মধ্যে কতজন আছে। কারণ ইতিমধ্যে আমরা জেনেছেন যে ভারতের কারাগারে কেউ কেউ ছিল এবং ফেরত এসছে। সবশেষ উদাহরণ যেটা হচ্ছে রহমতুল্লাহ, যে রহমতুল্লাহকে পুশ ইন করা হয়েছে বাংলাদেশে। স্যার আমার একটা প্রশ্ন আছে, আমি ডিপন ডাউন আরটিভিতে কাজ করি। 253 জনের যে গুমের ঘটনা, সেখানে এই ঘটনার সাথে সবচেয়ে বেশি কোন বাহিনীর বা কারা কারা এই গুমগুলোর সাথে জড়িত সেটি একটু যদি। এটা সব গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি লাগে র্যাবের বিরুদ্ধে এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, কথা বলছেন, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক, যদিও উনি দায়ী না ব্যক্তিগতভাবে। উনি আর কি করবে বলেন। স্যার আরেকটা প্রশ্ন যদি করার অনুমতি দিবেন। স্যার গতকালকে জাতিসংঘের একটা ব্রিফিং ছিল, যে টিমটি এসেছিল এবং ওখানে ওয়ার্কিং গ্রুপের ওয়ার্কিং গ্রুপ এবং ওখানে বাংলাদেশ আর্মি থেকে 2 জন রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং ওনারা যে বক্তব্য রেখেছেন এটা ওনাদের অফিসিয়াল বক্তব্য জাতিসংঘের টিমের কাছে, সেটা হচ্ছে যে ডিজিএফআই এবং র্যাব এবং এনএসআই কি করছে সেটার সাথে বাংলাদেশ আর্মি জড়িত না। বাংলাদেশ আর্মি এটা চেইন অফ কমান্ডে নেই, ওদের চেইন অফ কমান্ড হচ্ছে, ওদের কমান্ড এন্ড কন্ট্রোল হচ্ছে প্রাইম মিনিস্টার। তাদের পয়েন্ট হচ্ছে যে ডিজিএফআই র্যাব যে গুম করছিল এটা বাংলাদেশ আর্মি জানতো না তারা, এবং এটার কোনো দায়িত্ব তারা নেবে না। শুনেন, হ্যাঁ আমাদের এই প্রশ্নের উত্তরে আমি বলছি। আমি যে ডিজিএফআই হলো আপনার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা ঠিক, এবং দ্যাট ডিজিএফআই ইজ ডাইরেক্টলি অ্যাকাউন্টেবল টু দ্য ডিফেন্স মিনিস্টার। আমাদের দেশে নর্মালি যদি প্রাইম মিনিস্টার হন উনি থাকেন ডিফেন্স মিনিস্ট্রির চার্জে। সো ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার the DGFI is directly responsible to the Prime Minister of Bangladesh, ঠিক আছে। এবং NSI যারা অফিসার্স তারাও, NSI is also directly responsible to the Prime Minister, যদিও ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে না। তো যাই হোক, প্রশ্ন হলো এটা ঠিক, মানে ইনস্টিটিউশনালি আরবি রেসপন্সিবল না, দ্যাটস কারেক্ট ইনস্টিটিউশনালি, কিন্তু ডিজিএফআইয়ের অফিসার্সরা, তারপর আপনার এনএসআইয়ের অনেক অফিসার্স এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স এবং যারা আপনার অ্যাডিশনাল এডিজি বলে, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অপস অপারেশনস,
তারা সব কিন্তু আর্মির অফিসার্স। এটা ঠিক আছে, আপনার ইনস্টিটিউশনালি দ্য আর্মি ইজ নট ইনভলভড, বাট দ্য অফিসার্স হু হ্যাভ বিন ডেপুটেড টু দ্য র্যাব, DGFI and NSI have been found to be involved in enforced disappearances of the victims. সুতরাং ওনারা তো বেসিক্যালি তো আপনার আর্মির অফিসার বা আর্ম ফোর্সেসের অফিসার, আর্মিরও হতে পারে, নেভিরও হতে পারে, এয়ারফোর্সেরও হতে পারে। এটা ঠিক, তাদের কমান্ড DGFIর কমান্ডটা সেপারেট, NSIরও সেপারেট, র্যাবেরও সেপারেট, দ্যাটস ট্রু। কিন্তু বেসিক্যালি they are the officers of the army, navy and air force who have been deputed to those forces. আমরা এটা বলতে পারি, this much. তারা জানতো না এটা বলার সুযোগ নেই, কারণ হচ্ছে তাদের সাবেক সেনা প্রধান, আপনারা জানেন, তিনি পাবলিক স্টেটমেন্ট করেছেন যে 2 জন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে, তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না। এই স্টেটমেন্ট দেওয়ার পরে তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই, তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ নেই। মানে অ্যাজ এন ইনস্টিটিউশন অফিসিয়ালি ইনভলভ ছিল না, অ্যাজ এন ইনস্টিটিউশন এটা বলা যায়। ইয়েস, তো থ্যাংক ইউ। শেষ তো